প্রিপোজিশন এইচএসসি 25 কিংবা 26 ব্যাচ তোমরা এখন থেকে মাথা ঠান্ডা করে না শিখলে তোমার এইচএসসি পরীক্ষা খারাপ হবে এবং এইচএসসি পরীক্ষার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি আটকে যাবে। সো এই ভিডিওর মাধ্যমে গত বছর এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা কোন টেকনিকে, কোন নিয়মে, কোন প্রসেসে সলভ করতে হয় শিখিয়ে দিচ্ছি। শিখে রাখো, তাহলে তুমিও আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। সো আমি যদি একটু দেখিয়ে দিই প্রিপোজিশন নিয়ে, আমি শুরুতে দিনাজপুর বোর্ড 2024 নিয়ে কথা বলবো। অর্থাৎ দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা কিভাবে উত্তর করা উচিত ছিল। ফার্স্ট প্রশ্নে বলা হচ্ছে ইট ইজ নোন ড্যাশ অল দ্যাট ওয়ান উইল পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ। তাহলে এখানে আমরা একটা লাইন পেয়েছি, লাইনের শুরুতে একটা গ্যাপ পেয়েছি। এখানে কি হবে? এখানে নো ভার্ব আছে। একটু খেয়াল করে দেখবা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা সাধারণত বাই বসিয়ে থাকি, মনে আছে? বাই বসাই। এই প্রিপোজিশনটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বসাই। যেমন তুমি বললাম যে হি ইজ, ধরো তুমি এরকম দিলা বা দিলা, আমরা ছোটোবেলায় যেটা শিখছি ওইটাই দিই। ধরো ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। তাহলে এখানে আমরা কি দিচ্ছি? বাই দিচ্ছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা সাধারণত বাই বসাই, কিন্তু ভার্বটা যদি নো ভার্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাইয়ের পরিবর্তে টু বসাই। এটা আমরা ছোটোবেলা অনেকেই পড়েছি, না পড়ে থাকলে এখন জেনে নিলা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় নো ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে টু বসাতে হয়। সেই সিকোয়েন্স অনুযায়ী তুমি বলবা ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবার কাছেই জানা যে ওয়ান উইল পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া। দেখো এই জিনিসটা হয়তো তুমি জানতা না, তুমি জেনে নিলা যে পাস অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া। দেখো আমাদের ক্লাসগুলো অনেক কিছু শিখতে পারবা। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ড্যাশ দিস আর্থ, তাহলে এই পৃথিবী থেকে একজন লোক অবশ্যই মারা যাবে। থেকের ইংরেজি কি? থেকের ইংরেজি হচ্ছে ফ্রম। তাহলে আমাদের প্রথম লাইনের উত্তর হয়ে গেল ইট ইজ নোন টু অল দ্যাট ওয়ান উইল পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ। টেকনিকে শিখলে এইচএসসি রেজাল্ট ভালো হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার চান্সটা সুযোগ হবে বা সহজ হবে। উই হ্যাভ নো স্কেপ ড্যাশ ডেথ, বলা হচ্ছে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। তাহলে মৃত্যু থেকে, থেকে বোঝাতে আমরা আবার ফ্রম ব্যবহার করব। তাহলে তুমি কি বলছো? উই হ্যাভ নো স্কেপ ফ্রম ডেথ, আমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না। স্কেপ মানে পালানো, তাহলে শিখে গেলাম আরেকটা। স্কেপ মানে হচ্ছে পালানো, এবং স্কেপ শব্দটার সাথে সবসময় ফ্রম বসে, কারণ কোনো কিছু থেকেই তো আমরা পালাই। হয়তো তুমি জেলখানা থেকে পালাচ্ছ, না হলে তুমি অশান্তি থেকে পালাচ্ছ, পরিবারের জঞ্জাল থেকে পালাচ্ছ, কিংবা পৃথিবী থেকে পালাচ্ছ, কিংবা মৃত্যু থেকে পালাচ্ছ। তাই বলা হচ্ছে কোনো কিছু থেকে পালানো অর্থে স্কেপ শব্দটার সাথে আমরা ফ্রম ব্যবহার করব, এবং এই জিনিসটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তুমি ক্লাস দেখলেই বুঝতে পারবা কতটা ব্যাখ্যা করে পড়াই আমরা। সো তোমার বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন দাও, ভিডিওটা তুমি শেয়ার দিয়ে রাখো, তাহলে টেকনিক শিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে। তারপর দেখো ওয়ান ডে, একদিন, উই উইল অল রোল ডাউন ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ। এর মানে হচ্ছে একদিন আমরা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ব। তাহলে এই যে ঢলে পড়া, কোনো একটা কিছুর ভিতরে প্রবেশ করা, অর্থাৎ প্রবেশের প্রসেসটা বোঝাতে আমরা সাধারণত ইনটু বসাই। কি বসাই? ইনটু বসাই। তাহলে তুমি কি বলবা? ওয়ান ডে উই অল উইল রোল ডাউন ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ, আমরা সবাই একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব। তাহলে যে চলমান বোঝাচ্ছে, কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বোঝাচ্ছে, সেই অর্থে আমরা ইনটু ব্যবহার করি। তারপরে দেখো বিকজ ডেথ ইজ কমন টু অল, বলা হচ্ছে মৃত্যু সবার জন্যই সমান বা সাধারণ। তাহলে সবার জন্য সাধারণ যে জিনিসটা, সেই ক্ষেত্রে আমরা কমন টু বসাই। তাহলে পরীক্ষায় আবার যদি কখনো কমন শব্দটা পাও, এর সাথে টু প্রিপোজিশন বসাবা। তাহলে এটা একটু নোট করে রেখে দাও। কমন শব্দটা পেলে কমনের সাথে টু বসে, কমনের সাথে টু বসে, কমনের সাথে টু বসে, কমনের সাথে টু বসে, কমনের সাথে টু বসে। তারপরে যদি একটু খেয়াল করে দেখো, উই শুড নট মার্ন ফর। মার্ন ফর মানে হচ্ছে শোক করা বা কষ্ট পাওয়া, বলা হচ্ছে আমাদের অনুতাপ করা উচিত না। তো এই ক্ষেত্রে তুমি যত ধরনের অনুতাপ পাবা তার সাথে সাধারণত ফরই বসে। আমি যদি বলি যেমন লেমেন্ট ফর, লেমেন্ট ফর মানে অনুতাপ করা, মার্ন ফর মানে অনুতাপ করা, ঠিক আছে? তারপর রিগ্রেট ফর, হ্যাঁ,
রিগ্রেট, টুও বসে, আবার তুমি অনুতাপ করা অর্থে ফরও বসাতে পারো। তাহলে দেখো ল্যামেন্ট ফর, মাউন্ট ফর, রিগ্রেট ফর। সো তুমি যত জায়গায় অনুতাপ করা বোঝাচ্ছ, অনুশোচনার কথা বোঝাচ্ছ, তুমি ফর প্রিপোজিশনটাকে ইউজ করবা। সেই জায়গা থেকে আমরা কি বলবো? উই শুড নট মার্ন ফর দ্য ডেথ। আমাদের মৃত্যু নিয়ে শোক করা উচিত না বা সবসময় কষ্ট পাওয়া উচিত না। তাহলে এখানে ফরটা কেন বলেছে? কারণ শোক করা বোঝাতে বা কষ্ট পাওয়া, অনুতাপ করা অর্থে আমরা ফর ব্যবহার করি। ল্যামেন্ট ফর, মাউন্ট ফর এগুলো হতে পারে উৎকৃষ্ট উদাহরণ। তারপরে খেয়াল করে দেখো, বাট দোজ, কিন্তু যারা, হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি আর ইমমর্টাল। বলা হচ্ছে কিন্তু যারা দেশের জন্য মারা যায় তারা হচ্ছে তোমার মানে আমরা তাদেরকে কি বলতে পারি? যে যারা দেশের জন্য মারা যায় তাদেরকে আমরা কি বলি? অমর বলি না? তাহলে বলা হচ্ছে বাট দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায় আমরা তাদেরকে কি বলি? তারা হচ্ছে অমর। দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ইনটু অবলিভিয়ান, অর্থাৎ তাদের স্মৃতি কখনো হারিয়ে যায় না। এটা একটা ফ্রেজ, এই যে পুরাটা একটা ফ্রেজ। স্মৃতি হারিয়ে যাওয়া অর্থে আমরা বলি সিঙ্ক ইনটু অবলিভিয়ান। এটা অনেকে জানো না, যারা জানো না তারা আজকে শিখে গেলা যে সিঙ্ক ইনটু অবলিভিয়ান, অবলিভিয়ান এটা একটা তোমার হচ্ছে ফ্রেজ। এটা কি? এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে এই ফ্রেজটার অর্থ কি? স্মৃতি হারিয়ে যাওয়া। এই ফ্রেজটার অর্থ হচ্ছে স্মৃতি বিলাপ হওয়া বা স্মৃতি হারিয়ে যাওয়া, কাউকে ভুলে যাওয়া। এই জিনিসটাকে আমরা বলে থাকি সিঙ্ক ইনটু অবলিভিয়ান। তাহলে এটা কি? এটা একটা ফ্রেজ। তুমি যখন এইচএসসিতে থাকাকালীন সময়ে ফ্রেজ এন্ড ইডিয়মস পড়বা, এই ফ্রেজটা পেয়ে যাবা। তাহলে স্বাধীন ভাইয়ের ক্লাস করলে কি হচ্ছে? প্রিপোজিশনে নারী, নক্ষত্র, ফ্রেজ থেকে কোনটা দিল, কোন অর্থে কেন হলো শিখতে পারছো। কারণ আমি এইচএসসিতে থাকাকালীন সময়ে তোমার মতো এগুলাকে অধিক গুরুত্ব দিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তাই আমি চাই তুমিও এগুলাকে অধিক গুরুত্ব দিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো। পরের প্রশ্নটাতে যদি যাই বা পরের অপশনটাতে, দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ এ ম্যান ফ্রম ডেথ। পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যেটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে। সো উই শুড অলওয়েজ বি রেডি ফর ডেথ। তাই আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে দেখো একটা প্যাসেজ দিনাজপুর বোর্ড এ টু জেড এত সুন্দর, এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ দিয়ে তুমি কোথাও পাবা না। তাই আমরা কোনো একটা টপিক পড়ালে এ টু জেড বোঝানোর চেষ্টা করি, কারণ এইভাবে পড়লে এইচএসসির রেজাল্ট ভালো হবে। আফটার এইচএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে। এবং তোমরা অনেকেই জানো আমরা এইচএসসি টু অ্যাডমিশন নামে একটা ব্যাচ রেডি করছি, যেই ব্যাচে এইচএসসিতে থাকাকালীন সময়ে এইচএসসির পড়া শেষ করে আমরা এইচএসসির সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া একটু একটু করে এগিয়ে দিব, যাতে এইচএসসি পরীক্ষার আগেই 30% ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া তোমার শেষ হয়ে যায়। আর এইচএসসি পরীক্ষা দিয়ে তুমি পুরো দস্তুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে পারো। এইটা নিয়ে পরে কথা বলবো। আমি যশোর বোর্ডের প্রশ্নটা আরেকটু দেখি। এটা 2024 সালের, অর্থাৎ গত বছরের প্রশ্ন। এই বোর্ড পরীক্ষার প্রশ্নগুলার উত্তরের সিস্টেম জানলে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে। অ্যান্ড উই আর থিঙ্কিং বিয়ন্ড ইউর এইচএসসি বিকজ উই আর প্ল্যানিং ফর ঢাকা ইউনিভার্সিটি। তাহলে খেয়াল করে দেখো, বলা হচ্ছে ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর এ গার্ল, একটা মেয়ের জন্য ইন 18, বলা হচ্ছে বাংলাদেশে একটা মেয়ের জন্য বিয়ের বয়স হচ্ছে 18। সো এখানে জন্ম বোঝাতে আমরা ফর নিয়েছি। ইন বাংলাদেশ, আমাদের দেশে, দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, বিয়ের একেবারে যৌক্তিক বা বৈধ বয়স হচ্ছে ফর এ গার্লস, মেয়ের জন্য ইন 18। তারপর বলা হচ্ছে হাউএভার, যাই হোক, 33% অফ আওয়ার গার্লস গেট ম্যারিড বিফোর দে আর 15। বলা হচ্ছে যাই হোক 33% মানে মেয়ে আমাদের দেশের মধ্যে তার বয়স 15 হওয়ার আগেই তার বিয়ে হয়ে যায়। বাংলাদেশে স্টিল নাও 33% মেয়েরা 15 বছর হওয়ার আগেই বিয়ে করে ফেলছে। অ্যান্ড 60% অফ দেম, এবং তাদের মধ্যে 60% লোক বিকাম বা মেয়ে মাদার বাই দ্য টাইম অফ দে রিচ 19। বলা হচ্ছে ওই 15 বছরের আগে 33% মেয়ের বিয়ে হয়ে যায় এবং 60% মেয়েরা 19 বছরের আগেই মা হয়ে যাচ্ছে। তাহলে 19 বছরের আগে, মধ্যে, কোন একটা সীমানার মধ্যে বোঝাতে আমরা বাই ব্যবহার করি। বাই দ্য টাইম, বাই দ্য টাইম অর্থাৎ 19 বছরে পৌঁছানোর পূর্বেই বা 19 বছরের মধ্যেই সে আসলে মা হয়ে যাচ্ছে। ওয়েন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল গেটস ম্যারিড, যখন একটা
কিশোরী কিংবা আমরা বলতে পারি বয়ঃসন্ধিকালের মেয়ে বিয়ে করে শি ইউজুয়ালি ড্রপস আউট। ড্রপ আউট মানে কি? স্কুল থেকে বের হয়ে যাওয়া বা ড্রপ আউট হয়ে যাওয়া, স্কুল থেকে চলে যাওয়া। ড্রপ আউট অফ স্কুল অ্যান্ড দাস লুজেস হার মোবিলিটি। বলা হচ্ছে সাধারণত এই কারণে একটা মেয়ে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায় এবং তার চলাচল এবং শক্তির মধ্যে একটা ঘাটতি দেখা দেয়। তারপরে কি বলা হচ্ছে? শি গেটস কনফাইন্ড। দেখো কনফাইন্ডের সাথে কি বসে? কনফাইন্ড টু মানে কোথাও নিজেকে বন্দি করে রাখা। শিখে নেই কনফাইন্ড টু। কনফাইন্ড টু মানে নিজেকে কোথাও বন্দি করে রাখা। বন্দি করে রাখা অর্থে আমরা কনফাইন্ড টু ব্যবহার করি। তাহলে দেখো শি গেটস কনফাইন্ড টু নিজেকে বন্দি অবস্থায় পায় ফুল টাইম ওয়ার্ক ড্যাশ ইন হার ইন লজ হাউসহোল্ড। বলা হচ্ছে সে তার শ্বশুর বাড়ির মধ্যে বা ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। বলা হচ্ছে ওই মেয়েটা তার শ্বশুর বাড়ির মধ্যে সব সময় নিজেকে কাজের মধ্যে আবদ্ধ বা বন্দি থাকা অবস্থায় পায়। কনফাইন মানে বন্দি বা আমরা আবদ্ধ বলতে পারি। কি? আবদ্ধ থাকা বলতে পারি। সো তুমি জাস্ট ওয়ার্ডগুলো দেখো, উত্তর করার সিস্টেমটা বুঝো। তারপর বলা হচ্ছে কি? শি লজেস সোশ্যাল স্ট্যাটাস। ওই মেয়েটার সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে অ্যান্ড অল দ্য অপরচুনিটিস সকল সুযোগ ড্যাশ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। দেখো কি বলা হচ্ছে? শি লজেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস। দেখো ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স তুমি বলতে পারো ফ্রম ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। সে একজন স্বাধীন মানুষ হওয়ার ক্ষেত্রে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সকল সুযোগ সুবিধা থেকে সে নিজের স্ট্যাটাসটা হারিয়ে ফেলে। তারপর তুমি কি বলছো? যে ইন হার লজ হাউস সে তার শ্বশুর বাড়িতে শি গেটস মার্জিনালাইজড। সেইখানে সে আলাদা হয়ে যায় এবং তাকে আলাদা করে মার্জিনালাইজডভাবে কাজ করা হয়ে থাকে। শি বিকাম ভালনারেবল টু সে আসলে বাধ্য হয়ে যায় অল সোর্টস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডৌরি রিলেটেড ভায়োলেন্স। বলা হচ্ছে ওই মেয়েটাকে বাধ্য করা হয় যৌতুক প্রথা সহ বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার করার ক্ষেত্রে। তাহলে খেয়াল করে দেখো অপরচুনিটিস। আর তুমি এখানে ফ্রমের পরিবর্তে উইথও দিতে পারো, এটা উইথ দিলেও খারাপ হবে না। সো অর্থপূর্ণভাবে যে শি লজেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস উইথ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তুমি উইথ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটা দিলেও এইটা পারফেক্টলি হবে। সো এইটা দেখলাম আমরা যশোর বোর্ডের প্রশ্নটা, এইটা দেখলাম আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্নটা। আমাদের এইচএসসি টু অ্যাডমিশন নামে একটা ব্যাচ আছে, ওই ব্যাচে আমরা তোমাদের এইচএসসি পরীক্ষার আগেই চাচ্ছি 30% অ্যাডমিশনের পড়া শেষ করে দিতে। আর এইচএসসি পরীক্ষার আগে শুরুতে এইচএসসির পড়াগুলোকে ব্যাখ্যা করে পড়ানো হবে। বাংলা, ইংরেজি, আইসিটি কিংবা মানবিকের যে গ্রুপ সাবজেক্ট অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পৌরনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস কিংবা ভূগোল, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, ব্যবসায়ের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, আমরা এই সাবজেক্টগুলোকে এইচএসসি পরীক্ষার আগেই শুরুতে শেষ করে দিব এবং ফাইনাল সাজেশন দিব। এর পাশাপাশি ভোকাবুলারি, প্রিপোজিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এবং বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে শেষ করে দিব, যেন 30% পড়া তুমি আগেই শেষ করে ফেলতে পারো। এইচএসসি পরীক্ষার আগেই যদি 30% পড়া কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা অনেক সহজ হয়ে যাচ্ছে না? কারণ শুধুমাত্র 4 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন। গত বছর যারা চান্স পায়নি তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের ইংরেজি বেসিকে অনেক প্রবলেম ছিল, তাদের ভোকাবুলারি, প্রিপোজিশন মনে থাকতো না, রুলস বুঝতো না, তাদের অনেকেই ইংরেজি লাইন পড়ে বাংলা বুঝতো না, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কাঁচা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে লিখতে পারেনি। তাদের মধ্যে অনেক স্টুডেন্ট বাংলা ব্যাকরণের কারক, সমাস, বিভক্তি কিংবা উপসর্গ, অনুসর্গ, ধ্বনির পরিবর্তন, দ্বিরুক্তি শব্দ বুঝতো না, তাই বাংলা ব্যাকরণে উত্তর করতে পারেনি। সাধারণ জ্ঞানের অনেক তথ্য দেখে ভয় পেয়ে গেছে, টেকনিকে পড়েনি, ক্যালকুলেটর ছাড়া অ্যাকাউন্টিং করার সিস্টেমটা জানতো না। এই সকল সমস্যা তোমার থাকলে তুমিও তাদের মতো হতাশাজনক ফলাফল করবে। আর তুমি যদি আগে থেকে আমাদের মাধ্যমে এই সমস্যাগুলো শুধরে নিতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা সহজ হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানতে তুমি আমাদের নাম্বারে কল দাও।
এইটা আমাদের নাম্বার এবং এটা আমারই নাম্বার। যারা চাচ্ছ যে স্বাধীন ভাইয়ের সাথে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তুমি আমার সাথে কথা বলো। আমি যদি তোমার সাথেই কথা না বললাম, তোমাকে যত্নই না নিলাম, তোমাকে সময় না দিলাম, তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনবো কীভাবে? সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে বন্ধুবান্ধবকে মেনশন দিয়ে দাও, টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো যেন হারিয়ে না যায়। আমরা চাই তোমার এইচএসসির প্রস্তুতিটা গুছিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে। তোমার জন্য এক বুক ভালোবাসা ও শুভকামনা। আসসালামু আলাইকুম।